আচ্ছা, বাংলা ভাষায় শব্দগুলো কিভাবে জোড়া লাগে ভেবে দেখেছেন? দুটো আলাদা শব্দ হুট করে জুড়ে গিয়ে একদম নতুন একটা শব্দ বানিয়ে ফেলে। দারুণ না ব্যাপারটা? তো ব্যাকরণের এই যে একটা জাদুর মতো কৌশল, এটাই হলো সমাস। আর আজ আমরা এটাই সহজ করে জানব। এই যেমন ধরুন রাজা আর পুরুষ দুটো একেবারে আলাদা শব্দ, কিন্তু দেখুন যেই এক হলো হয়ে গেল রাজপুরুষ, মানেটাও একটু বদলে গেল। তো প্রশ্নটা হলো কিভাবে হয় এই ব্যাপারটা, কিভাবেই বা দুটো শব্দ মিলেমিশে এক হয়ে যায়? এই যে প্রশ্নটা করলাম, এর উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে আজকের টপিকে। শব্দ মেলানোর এই যে দারুণ একটা প্রক্রিয়া, ব্যাকরণের ভাষায় একেই বলা হয় সমাস। চলুন আজ এর ভেতরবাহির সবকিছু একদম সহজ করে জেনে নেওয়া যাক। তো চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করি। আমরা যে এতক্ষণ ধরে সমাস সমাস করছি, আসলে জিনিসটা কি, এর মানেটাই বাকি? দেখুন, সমাস শব্দটারই একটা আক্ষরিক অর্থ আছে, আর সেটা হলো সংক্ষেপ বা ছোট করা, মানে অনেকগুলো কথাকে এক কথায় প্রকাশ করা। এর মূল কাজটাই হলো ভাষাকে আরও ছোট, আরও সুন্দর আর গোছানো করে তোলা। আর যদি একদম সহজ ভাষায় বলি, তাহলে যখন দুই বা তারও বেশি শব্দ একসাথে মিলেমিশে একটা নতুন শব্দে পরিণত হয়, তখন সেই ব্যাপারটাকে আমরা সমাস বলি। ব্যাস এটুকুই, এটাই হলো এর একেবারে মূল ধারণা। চলুন সেই আগের উদাহরণটাতেই ফিরে যাই। রাজা একটা শব্দ, পুরুষ আর একটা শব্দ, দুটো আলাদা, কিন্তু যেই এরা এক হয়ে রাজপুরুষ শব্দটা তৈরি করল, এর মানেটা কি দাঁড়ালো? রাজার পুরুষ। খেয়াল করে দেখুন, দুটো পদ মিলে একটা নতুন পদে পরিণত হয়ে গেল। এটাই হলো সমাসের আসল খেলা। কিন্তু সব শব্দ তো আর একই নিয়মে জোড়া লাগে না, তাই না? এরও কিছু ধরন আছে, কিছু নিয়মকানুন আছে। বাংলা ব্যাকরণে আমরা মূলত 4 রকমের সমাস দেখতে পাই, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। চলুন এবার এক এক করে তাদের সাথে পরিচয় করা যাক। এই যে দেখুন, সমাসের এই 4টে প্রধান স্তম্ভ হল দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারায় আর বহুব্রীহি। নামগুলো হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু ভয়ের কিছু নেই। আমরা প্রত্যেকটা ভাগকে এখন আলাদা আলাদা করে উদাহরণ দিয়ে বুঝব। তো আর দেরি কেন? চলুন এবার প্রত্যেকটা প্রকারভেদকে এমনভাবে ভেঙে ভেঙে বুঝি যেন আর কোনোদিনও গুলিয়ে না যায়। আমাদের লিস্টে সবার প্রথমে আছে দ্বন্দ্ব সমাস। নামটা শুনে হয়তো একটু ঝগড়াঝাটির কথা মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এটা আসলে সবচেয়ে সহজ আর মজার একটা প্রকার। এর মূল নিয়মটা কি? খুব সোজা। যে দুটো শব্দ মেলে নতুন শব্দটা তৈরি হচ্ছে, সেই দুটো শব্দেরই গুরুত্ব থাকবে সমান সমান। মানে কেউ কারোর চেয়ে কমও না, বেশিও না, দুজনেই সমান গুরুত্বপূর্ণ। উদাহরণ দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, মা ও বাবা মিলে হলো মা বাবা। এখানে বলুন তো, কে বেশি গুরুত্বপূর্ণ, মা নাকি বাবা? কেউই না, দুজনই সমান। ঠিক সেভাবেই দিন ও রাত মিলে দিন রাত, বা সুখ ও দুঃখ মিলে সুখ দুঃখ, প্রত্যেকটা ক্ষেত্রেই দুটো পদের গুরুত্ব সমান। বেশ, দ্বন্দ্ব সমাস তো বোঝা গেল। চলুন এবার আমাদের দ্বিতীয় প্রকার অর্থাৎ তৎপুরুষ সমাসের দিকে এগোনো যাক। এখানে নিয়মটা কিন্তু দ্বন্দ্ব সমাসের চেয়ে একটু আলাদা। এই সমাসে শেষের পদ বা দ্বিতীয় পদটাই হলো হিরো, মানে ওটাই প্রধান। আর প্রথম পদটার কাজ হলো ওই দ্বিতীয় পদটা ঠিক কী বা কার সেটা বুঝিয়ে দেওয়া। আবারও সেই রাজপুরুষের উদাহরণটা দেখি। ব্যাসবাক্যটা হলো রাজার পুরুষ। এখানে আসল কথাটা হলো পুরুষ, তাই না? আর রাজা শব্দটা শুধু বলে দিচ্ছে যে পুরুষটি কার। ঠিক একইভাবে দেশের প্রেম থেকে হয় দেশপ্রেম। এখানেও মূল হলো প্রেম, আর দেশ শব্দটা বলে দিচ্ছে যে এটা কিসের প্রেম। আমাদের লিস্টে 3 নম্বরে আছে কর্মধারয় সমাস। চলুন তো দেখি এর ভেতরে কি মজা লুকিয়ে আছে। কর্মধারায় সমাসের মজাটা হলো এখানে একটা শব্দ আরেকটা শব্দের বর্ণনা দেয়। মানে একটা বিশেষণ আর একটা বিশেষ্য পদ মিলেমিশে এক হয়ে যায়। দুটো শব্দ মিলে আসলে একটাই জিনিস বা ব্যক্তিকে বোঝায়। উদাহরণটা দেখুন, যে কমল নীল, সেটা হয়ে গেল নীল কমল। এখানে নীল হলো কমলের রং, মানে তার বর্ণনা। নীল আর কমল দুটো শব্দ মিলেই কিন্তু একটাই জিনিস, মানে নীল পদ্মফুলটাকে বোঝাচ্ছে।
ঠিক সেরকমই যে ঝরা সোনার মতো থেকে হয় সোনা ঝরা। এবং অবশেষে আমরা চলে এলাম আমাদের ৪ নম্বর আর আমার মতে সবচেয়ে মজার আর আকর্ষণীয় প্রকারভেদে। এটার নাম হলো বহুব্রীহি সমাস। এটাকে সমাসের সবচেয়ে বিস্ময়কর দিক বলা যেতে পারে, কারণ বহুব্রীহি সমাসে যে নতুন শব্দটা তৈরি হয় তার মানেটা যে শব্দগুলো দিয়ে ওটা তৈরি হয়েছে সেগুলোর কোনোটার সাথেই মেলে না, বরং একদমই নতুন তৃতীয় একটা অর্থ তৈরি হয়। একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ধরুন, যার চোখ চক্রের মতো, এখান থেকে নতুন শব্দটা হলো চক্রবাক। এখন ভাবুন তো, চক্রবাক মানে কি চোখ বা চক্র? একদমই না, এটা একটা বিশেষ পাখির নাম। কি অদ্ভুত, তাই না? আর একটা উদাহরণ দেখুন, যার 4টি মুখ আছে তাকে বলা হয় চতুরানন। এর মানে কি? দেবতা ব্রহ্মা। দেখুন, এখানে 4 বা মুখ কোনোটারই অর্থ থাকল না, তৈরি হলো একেবারে নতুন একটা পরিচয়। তো এই যে আমরা 4 ধরনের সমাস নিয়ে এত কথা বললাম, এখান থেকে মূল কি কি বিষয় আমরা শিখলাম? চলুন সবটা একবার এক ঝলকে দেখে নিই। প্রথমত আমরা জানলাম যে সমাস মানে হল শব্দকে ছোট করা বা জুড়ে দেওয়া, যা আমাদের ভাষাকে আরও সুন্দর আর গোছানো করে তোলে। আমরা এর 4টে প্রধান ভাগও দেখলাম: দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারায় আর বহুব্রীহি। আর এটাও বুঝলাম যে প্রত্যেকটা ভাগের শব্দ মেলানোর নিয়ম কিন্তু আলাদা আলাদা। যাই হোক, আজকের মতো আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। সমাসের মতো ভাষাকে আরও সুন্দর, আরও সংক্ষিপ্ত করার জন্য ব্যাকরণে আর কি কি উপায় থাকতে পারে একটু ভেবে দেখবেন। বেশ মজার একটা প্রশ্ন, তাই না?